আমি কোনো উপায় না পেয়ে একটি সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি ভেবে দেখলাম পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের একটি কিডনি নেই। একটি কিডনি নিয়েও তারা সুন্দর মতো বেঁচে আছে পৃথিবীতে। একটি কিডনি দিয়ে ইচ্ছা করলেই মানুষ বেঁচে থাকতে পারে যদি আল্লাহ চায়। আমি ডিসিশন নিলাম যে আমার কিডনিটি আমি ওনাকে দিয়ে দিব। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আর কোনো উপায় তোমাদের খুঁজতে হবে না। আমার হাসব্যান্ডকে আমি কিডনি দিব। যদি সবকিছু ম্যাচ করে যায় তাহলে। এরপর আমি আল্লাহর কাছে অনেক দোয়া করলাম। আল্লাহ যেন আমার কিডনিটা ওনার কিডনির সাথে ম্যাচ করে যায়। এরপর আমাদের সবকিছু ম্যাচ করে গেল আল্লাহর রহমতে। আমি খুব ভয় পেতাম। আবার ওনার চেহারার দিকে তাকালে আমি নিজের ভয় সবকিছু ভুলে যেতাম। কারণ ওনার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে ওনার শরীরের কষ্টগুলো। উনি আমাকে মাঝে মাঝে ডেকে বলতেন, নেহু, তুমি আমার ছেলে মেয়েকে দেখে রেখো। ওদেরকে আমি তোমার উপরে দিয়ে যাচ্ছি। মৃত্যুর ভয় সবারই আছে। উনি ভেবেই নিয়েছিলেন হয়তোবা উনি আর বেশি দিন নেই। আমি বলেছি, দেখেন, আপনি টেনশন করবেন না। আপনি, আমি, আমরা দুজনই বাচ্চাদের কাছে সুস্থভাবে ফিরে যাব। এরপর ডাক্তার অপারেশনের 5 দিন আগে থেকে আমাকে খুব ভালো নরম খাবার খেতে বললেন। যেমন বললেন তেমনই করলাম। আর নামাজে খুব আল্লাহর কাছে অপারেশনের 5 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। আর ওনার জ্ঞান ফেরে অপারেশনের 1 ঘন্টা পর। এরপর 3 মাস আমাদের থাকতে হয় ভারতে। 3 মাস আমাদের চিকিৎসা চলে। এই 3 মাসে আমি ওনার চোখে আমার প্রতি উপড়ে পড়া ভালোবাসা দেখতে পেয়েছি, যেটা গত 4 বছরে কখনো দেখিনি। উনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে আমাকে এটা সেটা খাইয়ে দিতেন। নিজে যা খেতেন তাই আমাকে খাইয়ে দিতেন। অনেক সময় হাত দিয়ে আমার চোখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে দিতেন। আমি ভালোবাসার অনুভবগুলো ফিল করতে লাগলাম। এরপর 3 মাস পর আমরা একসাথে বাংলাদেশে ফেরত আসলাম এবং আমাদেরকে বলা হলো অনেক কিছু আমরা খেতে পারবো না। আমাকে বলা হলো কিছু কিছু খাবারের কথা আমাকে বললো যেগুলো আমি কখনো খেতে পারবো না। খেলেও খুবই কম পরিমাণে খেতে হবে, যেটা আমার শরীরের জন্য ভালো। এরপর ওষুধ সবকিছু লিখে দিয়ে ওনারা বললো 3 মাস এটা কন্টিনিউ করার পর আমাদের 3 মাস পরে আবার যেতে হবে। ভারতের চিকিৎসা তেমন একটা ব্যয়বহুল মনে হয়নি আমার, খুবই হাতের নাগালেই ছিল। এরপরে বাংলাদেশে আসার পর আমাদের সবকিছুই যেন পাল্টে গেল। আমার মনে হচ্ছিল আমি নতুন করে আবার সংসার করছি। এজন্য আমার নতুন সংসার জীবন। তিনি স্কুলে যেতেন না, বাসায় থাকতেন। মেহেদী স্কুলে চলে যেত। বাবুনি যদি ঘুমিয়ে পড়তো তাহলে উনি আমি ঘরময়। আমি রান্না করতে গেলে উনি চেয়ার নিয়ে বসে থাকতেন আমার পাশে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিতেন, আমার সাথে গল্প করতেন, পানিয়া দিয়ে দিতেন। কখনো বলতেন চা বানাও, একসাথে দুজন খাবো। আবার কখনো যদি বসে থাকতে কষ্ট হতো তাহলে উনি আমাকে বলতেন, আমি ঘরে শুয়ে আছি, তরকারি সব ঘরে নিয়ে আসো, এখানে বসে কুটো। আমিও চলে যেতাম, বসে ওখানে কুটতাম আর দুজন মিলে গল্প করতাম। আসলে এই জীবনটাই তো আমি চেয়েছিলাম আল্লাহর কাছে। সেই জীবনটাই হয়তোবা আল্লাহ আমাকে এই মুহূর্তে এসে দান করেছেন। আর যে লোকটা আমাদের 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, খবর নিয়েছি যে উনি নাকি ভারতের বর্ডার দিয়ে পালিয়ে বাংলাদেশে এসেছেন। তবে আমার হাজবেন্ড বলে উনি যেহেতু গরিব মানুষ, টাকাটা হয়তোবা খরচ করে ফেলেছে। টাকাটা ওনার কাছ থেকে নেওয়ার দরকার নাই। কার উছিলায় আল্লাহ কখন কাউকে ভালো করে দেয় আমরা কেউ জানি না। এবং আমরা খোঁজ খবর লাগিয়ে দেখলাম সত্যি টাকাটা ওনারা খরচ করে ফেলেছেন এবং ওনাদের সামর্থ্য নেই এই টাকাটা আবার আমাদের ফেরত দেওয়ার। তাই আমরা আর এই বিষয় নিয়ে তেমন টানাহেঁচড়া করিনি। আমার কিডনি দেওয়ার ডিসিশনে আমার ভাই এবং আমার পরিবারের সবাইও খুব খুশি ছিলেন। কেননা আমার হাজবেন্ডকে সবাই অনেক ভালোবাসে। সবাই তাকে আমাদের পরিবারের একটি অংশ মনে করে। আবার আমার হাজবেন্ডও তাদের জন্য খুবই লয়াল। তার প্রবলেমটা ছিল শুধুমাত্র আমার সাথে। এই সময়টাতে আমাদের শারীরিক সম্পর্ক অফ থাকলেও আমি মানসিক দিক থেকে খুবই খুবই খুশি ছিলাম। যে খুশিটা আমি আমার এক সময় স্বপ্ন ছিল, সেই খুশিটা আমার কাছে ধরা দিয়েছে। মেহেদী ভালোই বড় হয়ে গিয়েছে। ও আমাদের সামনে বেশিক্ষণ থাকতো না। বুঝতে পারতাম ও লজ্জা পেত। আর বাবুনি, বাবুনি সে তো আস্তে আস্তে বড় হয়ে চলেছে। আমি আগের মতো বাবুনির সাথে খেলা করতাম আর উনি দেখতেন আর হাসতেন। আগের মতো আমাকে নিয়ে আর তুচ্ছ তাচ্ছিল্য করতো না। এরপর আমরা স্বাভাবিক জীবনে ফিরে এলাম। উনি কলেজ যেতে শুরু করলেন আর আমি বাসায় বাবুনি মেহেদিকে নিয়ে ব্যস্ত থাকতাম। কলেজে যাওয়ার সময় প্রতিদিন আমাকে বলে যেতেন,
আবার কলেজে যাওয়ার পর বারবার বারবার আমাকে ফোন দিতেন, খোঁজ খবর নিতেন। নেহু তুমি কি করছো? নেহু তুমি খেয়েছো কিনা? এক কথায় উনি একদম একজন কেয়ারিং হাজবেন্ড হয়ে যান, যেটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার হাজবেন্ড তার প্রতি কেয়ার হবে। এরপর এভাবে আমাদের দিন চলতে থাকে। একদিন উনি হঠাৎ করে আমাকে বলে, "দেখো রেডি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে বাহিরে যাব।" আমি জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন না যে তিনি আমাকে কোথায় নিয়ে যাবেন। উনি আমাকে ব্যাংকে নিয়ে যান এবং উনার সমস্ত অ্যাকাউন্টের নমিনে উনি আমাকে করে দেন। আমি বলি, আমাকে নমিনে করার কোনো দরকার নেই। আমার কোনো কালেই টাকার প্রতি কোনো লোভ ছিল না, কেননা আমিও একটা ভালো পরিবারেরই মেয়ে। উনি বললেন, অবশ্যই দরকার আছে, কেন দরকার নেই, তুমি আমার স্ত্রী, আমার সবকিছুর উপরে তোমার অধিকার আছে, তাই সেই অধিকার থেকেই আমি তোমাকে দিয়েছি, তুমি তো আর আমাকে চাওনি। এরপর উনি ওনার বাড়িটা আমার নামে হেবা করে লিখে দিলেন। এতেও আমি দ্বিমত জানালে উনি আমাকে বিভিন্ন ধরনের যুক্তিসঙ্গত কথা বলে থামিয়ে দিলেন। এরপর ভালোই যাচ্ছিল দিনগুলো। হঠাৎ করে একদিন উনি আবার অসুস্থ হয়ে পড়েন। ওনার পেইনটা বাড়তে থাকে। সবকিছু ঠিকভাবে চলা সত্ত্বেও কেন ওনার পেন উঠলো, এটা নিয়ে আমি খুবই টেনসে থাকি। এরপর ওনাকে মেডিকেলে নিয়ে যায় এবং ওখানে রিপোর্ট করায়। রিপোর্টে আসে কিডনির অবস্থা নাকি ভালো নেই। আমি তো শুনে অবাক, কেন কিডনির অবস্থা ভালো নেই? আমার কিডনি তো ভালোই ছিল। আসলে আপন মানুষের কিছু হলে মন মানতে চায় না। আমার ভাই আর এক মুহূর্ত দেরি না করেও ওনাকে নিয়ে আমাকে নিয়ে ইন্ডিয়ায় চলে যায়। ওনাকে আমরা ভর্তি করি, সেই আগের ডাক্তারের আন্ডারে ভর্তি করা হয়। উনরা ওখানেই চিকিৎসাধীন থাকেন তিনি। মাঝে মাঝে আমাকে বলতেন, নেহারে আমি মনে হয় বাঁচবো না, আমি যদি বাঁচতামই তাহলে আজকে আমার নতুন করে এই অবস্থা হতো না, আমার বাচ্চা দুটোকে তুমি দেখে রেখো। আমি বলি, আপনি পাগলের মতো কেন এসব কথা বলছেন? আপনি বাঁচবেন, দরকার হলে আমার আরেকটা বাকি কিডনিও আমি আপনাকে দিয়ে দিব। মাঝে মাঝে রাতে উনি ঘুমের ঘোরে ধরফর করে উঠতেন আর বলতেন, নেহা আমি দেখেছি নীলু আমাকে নিতে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের গল্পটি কিন্তু সাসপেন্স চলছে। এই গল্পটির পরবর্তী পর্বটি পেতে অবশ্যই চোখ রাখুন মাই পেজ ফর লাইফ বাই লুবনাতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।